আসসালামু আলাইকুম। আমি সামিয়া। আমি পদ্মজা উপন্যাসের ষষ্ঠ পর্ব আজকে পাঠ করে শোনাব। সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাত্রে ট্রেন ছুটে চলছে গন্তব্যের দিকে। আরেকটা আওয়াজও আসছে। কাছে কোথাও নেড়ু কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল, পরীক্ষা তো কালকের দিন পর। হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোপা করেন। এরপর বললেন, কাল আর কালকের দিন পর একই হলো? পদ্মজা চুপ হয়ে গেল। এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট দাঁত দিয়ে টিপছে। পদ্ম, ছাদে যাবি? হেমলতা অহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হল। নাকের পাটা হয়ে গেল লাল। এত নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। হেমলতা আবার বললেন, যাবি? পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো। বলল, যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এত বড় সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি দুদিন আগেই এই সিংহাসন আবিষ্কার করেছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন, ঠিক পদ্মজার মতো করেই। আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন, তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের। ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইল। সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন। সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন। অনেক বড় দেখতে, 5 ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে। হেমলতা বললেন, মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন। অর্থের জন্য পারেননি। হেমলতা কথা পদ্মজা শুনল নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা, সিংহাসনে বসো তুমি। এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে। পদ্মজা আসলো না, দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করেছিস, বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আর একটু বাকি। কি বাকি? বাম পাশের ওপর ডান পা তুলে রানীদের মতো করে বসো। হেমলতা বিরক্তি নিয়ে উঠে বললেন। পদ্মজাকে বললেন, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছোড়বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো না, নাইলে আমি কাঁদব। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভেতরে আহ্লাদ, ইচ্ছে, কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় আল্লাহ নিজেই সাক্ষাৎ করে দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন। পদ্মজা কেমন কেমন অনুভূতি হয়। বুকের ভেতর ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য। হেমলতা সর্বাঙ্গনে হীরা মণি মুক্তার অলঙ্কার। অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে। আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে। হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না।
হেমলতার পাশে এসে বসল, কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা, তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকেই সমাজে কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়। চোখ তুলে তাকালেও যেন ভয় হয়। যারা দূর ছাই করছে তাদের যেন বিবেকে বাধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না। তোমার জীবন তো এতগুলো বছর দুঃখে আর অবহেলায় গেছে আম্মা। হেমলতা কিছু বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন? উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বললেন, আমার মেয়ে তিনটা আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা দুজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নাই। এজন্য মানুষ বলে, এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কাজ করব না আম্মা। তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না। হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখপাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি। কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বার সামর্থ্যও ছিল। আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়াশোনাতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে, সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম, বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো। শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড। বংশের সবাই ফর্সা। বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল। সমাজে কত কটূক্তি কথা হজম করেছে আপা। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের জন্য। আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়। আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়। বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত যেন না হয়। তুই যখন পেটে, এবাদত বাড়িয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল। আমি খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এ গ্রামে কেন, পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল। ঠোঁট যেন একদম রক্ত। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অন্দলপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে কথা। দল বেঁধে বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলছিল। কি যে খুশি ছিলাম আমি। সারাক্ষণ তোকেই দেখতাম। রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না। মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করত। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, সেরিটা মানুষ না শিমুল তুলা? হেমলতা থামেন। চোখ তার ছলছল করছে। পদ্মজা বলল, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করালো, বাপ মা এত কালো, মেয়ে এত সুন্দর হবে কেমনে? গ্রামের প্রায় সবাই অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে। অন্য কোনো কারণ আছে, যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বলেন,
একা হয়ে যায়। তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর ঘরে একা সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখতে দিয়েছেন। আমি হয়ে যাই, খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই, তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি, ফুল গাছ লাগাই। যখন তোর 4 বছর হয়, বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট্ট শাড়ি পরিয়ে দিই প্রতিদিন, মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি। নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর দুটো ইচ্ছে বাকি, সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো বিকেল কাটাবো। আর শেষ ইচ্ছে, নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফোঁপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বললেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না, এজন্য কাঁদতে হয়। আমি সব সময় তোমার সাথে আছি। কান্না থামাও। কি মেয়ে দেখো, কেমন করে কাঁদছে। পদ্ম, চুপ, আর না, মারবো এবার। পদ্ম। পদ্মজা থামে, কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড়, তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা, সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে, তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে। এরপর আরেকজন লোক আসে, একটু দূরে সরে যায়, গোয়াল ঘরের পিছনে। মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফও নেই। তখন হয়তো আম্মা দেখেছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারও ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না। সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠে বসল। মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে। দৃষ্টি গেল থমকে। হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন। দূরের রাতের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে আশ্বস্ত করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতো ছিলেন? হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যায়। পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল। অচেনা মুখ, হেমলতা আগে কখনো দেখেননি। ছেলেটিও তাদের দেখে ভড়কে গেল। ভোরবেলার সূর্যোদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুনরাঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা। গন্তব্য অন্দলপুর। পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো আজ 3 দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুজল পদ্মজা। পুরো 1.5 মাস পর পূর্ণা, প্রেমা, পান্তর দেখা পাবে। খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। সূক্ষ্ম চক্ষুদয় যখন তখন সজল হয়ে উঠে, কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাত্রের স্মৃতির আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23 থেকে 24 বছর হবে। অবাক চোখে তাকিয়ে। দেখতে ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করলেন, কে তুমি? ছেলেটি হেমলতার কথার ধরনে বিব্রত বোধ করল। মুহিব হোসেন। হেমলতার টনক নড়ে। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, বারেক হোসেন তোমার বাবা?
মুহিব ভদ্রতার সহিত বলল, জি। হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন, বলতে পারলেন না। তার আগে মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপরই হন্তদন্ত হয়ে চলে গেল। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল তারা। গোপন বৈঠককে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। এরপর দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে। এখানকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব। তারা খুব সহজে কারণে অকারণে বাবা মায়ের সাথে রাগ করে দূরে সরে যেতে পারে। হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝেছেন মুহিব খুবই ভালো ছেলে, নম্র, ভদ্র এবং জ্ঞানী, মেধাবী ছাত্র, বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হলো মুহিবের নজর সৎ। হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক 17 দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসছেন। যেদিন আসেন এর পরদিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন, মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার ওপর দুর্বল, অথচ বোঝা গেল না। নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় দুই ভাই, মুমিন ও রাজীব, দুজনেই চাকরিজীবী। মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে। সমর্থন আছে পুরো পরিবারের। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক, ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন, আমার মেয়ে নেই, ছেলের বউয়েরাই আমার মেয়ে। আমার মেয়ে যতটুকু ইচ্ছে পড়বে, কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দ সহিতে জবাব দিলেন, পদ্মজা আয়ের পাস শেষ করুক, এরপরই না হয়। বারেক হোসেন হেসে বললেন, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়লেন। গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে। মোর্শেদ হেমলতা আর পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল, এখনো আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরখা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল। পিছনে প্রান্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাতে সে ভাই বোনদের কথা মনে করেছে। বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে। মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অশ্রুসিক্ত মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয় নাই। পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল। সে স্নেহার্থ কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন। এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা। পদ্মজা বাকহারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিল। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখলেন। এরপর তারা দেন, দেহ মায়াডির কারবার, মানুষ আইতাছে। আর হেরাক রাস্তায় কান্ডাকাটি লাগাইছে। হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে এসে বসলো। 1.5 মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল। প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাকবিতণ্ডা লাগিয়ে দিল। দুজনের তুমুল ঝগড়া লেগে গেল। এরপর দুজনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে।
আমার আয় শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আমার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষণকাল, এরপর বলল, আমার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কিরকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান, আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল। সে কি সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন শাহ নামের মানুষটার কথা মনে পড়েছে। তিনি যখন শুনবেন এই খবর, সহ্য করতে পারবেন? এই ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধাভরা কণ্ঠে প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকে বলেই দিয়েছি আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহর পাশেই মানায়। কত স্বপ্ন দেখল সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে। সব স্বপ্নে গুড়ে বালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোমার বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে। পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি দিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল, বিরক্তিতে বলে উঠল, ধ্যাত, বাতাসটা গরম গরম ঠেকছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে। এত এত গাছগাছালি চারিদিকে, তবু এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানায় তাকাচ্ছেন। মোর্শেদের এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ, চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এ বাড়িতে আইতে চাই থাকবার জন্যে। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকালেন। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটি দৃষ্টির ক্ষীণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বললেন, আমি তারই চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকে দিতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণ এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমার ডর দোহাই, মার ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান। রাগে ছটপট করতে থাকে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি 2 পা এগিয়ে আসেন, বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির সম্মান খুইয়ে দিও না। আমি তারে কোনোদিনও ভালোবাসি নাই, বাসলে তোমারে বেসেছি। হেমলতা ভীষণ অবাক হয়, চোখ তুলে তাকান। ভোঁতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন, ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই শব্দটি শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন। সত্য হোক কিংবা মিথ্যা, হেমলতা ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত প্রেমা। বাড়ি ফিরে ছোটাছুটি করে লাউ, সিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। 2 দিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ে কথাবার্তা চলছে। হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকেই। তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন।
আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন কিভাবে। এসব এখন ভাবার সময় নাই। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই, পরিবেশ ঠান্ডা, স্তব্ধ, এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্ত প্রেমা উঠান জুড়ে মার্বেল খেলছে, হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিচ্ছে পদ্মজা। খাওয়া শেষ হলে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণারা নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আম্মা আব্বাও চলে আসবে। হিমেল প্রান্ত বের হতেই পেছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে, বাতাসের দাপটে চুল ওড়না উঠছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কু গাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেইটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না আসছে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার উপর থেকে থাকা তাল গাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ে পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে, বিছানের ওপর কাচুমাচু হয়ে বসলো। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে, বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল, পরপরই খুশিতে আওড়ালো, আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো। সদর ঘরে অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব। সাথে সাথে সর্বাঙ্গন অসাড় হয়ে পড়ল, পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরো ভড়কে গেল। রোগে রোগে বরফের ন্যায় ঠান্ডা শুষ্ক কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানের আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে, সে আর ভাবতে পারছে না। দরজায় করাঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দু হাত মাথায় রেখে আর্ততান করে ডাকলো, আম্মা, কই তুমি? আমি খুব একা আম্মা, আম্মা। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এ মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ। সে কাঁচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলেও কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এ বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলব না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না,
আপনি ভয় পাবেন না প্লিজ, আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত, কথাবার্তা শুনে ভালো মনের মানুষ মনে হচ্ছে, তবু সাবধানের মার নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসল। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল। বলুন, আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। খুব সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির। অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন ধরল, কিভাবে আমাকে চিনলেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন। নাম শুনেছেন? বাহ! আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসল জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে হবে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো।